দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। জ্বালানি সংকটে বিরূপ প্রভাব পড়েছে চট্টগ্রামের গণপরিবহনে। তেল দিতে অনিয়ম ও কারসাজির অভিযোগ চালকদের, পাম্পগুলোতে তদারকির দাবি। এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরে এখানে আসি তেল দিতেছে মাত্র 2 লিটার বা 3 লিটার। সিন্ডিকেট হচ্ছে, না হলে এরকম তীব্র সংকট দেখা দিত না। পাম্প মালিকরা কি কোনো কারসাজি করছে কিনা এটা আসলে সরকারের তদারকি করা উচিত। এআই দিয়ে মন্ত্রীদের সাথে ছবি বানিয়ে সামাজিক মাধ্যমে প্রতারণার ফাঁদ। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিত অর্থ। বন্দর নগরীতে প্রতারক গ্রেফতার। মিরসরাইয়ে দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্টে বেড়ে উঠেছে শতাধিক প্রজাতির গাছ ও লতাগুল্ম। এক দশকেই রূপ নেবে শতবর্ষী বন। এমন কোনো বন মানুষের কমই উদ্যোগ আছে যেখানে পশু পাখি নিয়ে চিন্তা করা হয়, লতা গুল্মদের নিয়ে চিন্তা করা হয়। তো এই মিয়াওয়াকি কনসেপ্টটা হচ্ছে লতা গুল্ম বৃক্ষ সব কিছুরই একটা অভয়ারণ্য এখানে থাকবে আর কি। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে চট্টগ্রামের গণপরিবহন চলাচলে। তেল দেওয়ার ক্ষেত্রে অনিয়ম আর কারসাজির অভিযোগ তুলছেন চালকরা। একের পর এক পেট্রোল পাম্পে ঘুরেও মিলছে না জ্বালানি। দিন দিন বাড়ছে ভোগান্তি। পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে লাইন। সরবরাহ করা তেল কোথায় যাচ্ছে তা তদারকি করার দাবি ভুক্তভোগীদের। নগরীর শাহ আমানত সেতু এলাকার একটি পাম্পের চিত্র এটি। জ্বালানি তেলের সংকটের আগে ছোট বড় সব ধরনের গণপরিবহনে চাহিদা অনুযায়ী সরবরাহ করলেও বর্তমানে শুধু নির্দিষ্ট কিছু বাস তেল পাচ্ছে বলে অভিযোগ চালকদের। এ নিয়ে লেগে আছে বাকবিতণ্ডা। বড় গাড়ি আসলে 70 লিটার 80 লিটার যখন আসে তখন তেল দেয়, কিন্তু আমরা গেলে তেল পাই না। এরা শুধু এসএল আমার মার্সা গাড়িগুলোকে দেয়, মাহিন্দ্রাকে দিচ্ছে না। অন্যান্য গাড়ি তেল দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না কেন? না আপনাদেরকে দেওয়া যাবে না, আমাদের ফার্মেন গাড়ি। লোকাল গাড়িতে যদি তেল দেওয়ানো হয় ওরা 500 টাকা আগে নিয়ে নেয়। পাম্পের তালিকাভুক্ত দূরপাল্লার একটি বাসের চালক জানালেন, সুসম্পর্কের কারণে সংকটকালীন সময়েও তেল পেতে সমস্যা হচ্ছে না তাদের। পাম্প মালিক পক্ষ অভিযোগ স্বীকার করে অকপটে। আমাদের গাড়িগুলো বেনালের গাড়ি, এখানে পার্মানেন্ট তেল নিয়ে আমরা থেকে 110-100 লিটার এখানে পাই। আমরা যতটুকু লাগে 100 লিটার দেবে, না হলে 90 লিটার তেল পাচ্ছি। এগুলো তো আমাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, এগুলোকে আমাকে কন্টিনিউ করতে হয়। আর ওগুলোকে আমরা যতটুকু আমার ব্যালেন্স থাকে সেগুলো ওদেরকে বন্টন করে দিই। ডিজেল না পেয়ে শেষ পর্যন্ত গণপরিবহনগুলো ভিড় করছে অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে। সেখানেও দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি তেল। এখানে আধা ঘন্টার উপর সিরিয়াল দিয়ে দাঁড়াই আছি, এখনো তেল নিতে পারতেছি। বলতেছে শর্ট তেল নাই, বলতেছে ডিজেলের সংকট। ঘন্টা বিষয়ে দেখা যাচ্ছে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে 300 টাকা ইনকাম এখানে ডামাজি দিতে হইতেছে। এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরে এখানে আসি তেল দিতেছে মাত্র 2 লিটার বা 3 লিটার। এদিকে অকটেনের জন্য ভোগান্তি বেড়েই চলছে দিন দিন। দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে বাড়ছে ক্ষোভ। সংকটের অজুহাতে তেল নিয়ে কারসাজি চলছে বলে অভিযোগ চালকদের। 200 বা 300 টাকা তেল পাবো, আমার অলরেডি 50 টাকা তেলও চলে গেছে। হচ্ছে এদিক ওদিক পাম্পে ঘুরতে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আমরা, 300 টাকা তেল দিচ্ছে, এটা তো সাফিসিয়েন্ট না। দাঁড়াইছি দীর্ঘ ঘন্টার উপর হয়ে গেছে, প্রয়োজনের খাতির আসতে হচ্ছে। কিছু কিছু জায়গায় সিন্ডিকেট হচ্ছে, না হলে এরকম তীব্র সংকট দেখা দিত না। পাম্প মালিকরা কি কোনো কারসাজি করছে কিনা এটা আসলে সরকারের তদারকি করা উচিত। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পার্বত্য অঞ্চলে কতটা মিলছে জ্বালানি সে খবরই জানবো সহকর্মী শাহরিয়ার ইউনুসের কাছ থেকে। যোগ দিচ্ছেন খাগড়াছড়ি থেকে। শাহরিয়ার, খাগড়াছড়ি পাম্পগুলোর পরিস্থিতি কেমন? সেখানে জ্বালানির সংকট কতটা প্রবল? রবিন, তেলের সংকট যদি বলতে যাই তাহলে আমরা দিনভর যে চিত্র দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে পাম্পগুলোতে মূলত করা হয়েছে। সেটি আমাদেরকে একদিকে যেমন প্রশাসন সূত্রে বলছে, তেমনি পাম্প সূত্রগুলো বলছে। আবার একই সাথে এখানে যারা পাম্পগুলোতে ট্যাগ অফিসার রয়েছে আমরা তাদের সাথেও কথা বলছি, তারাও একই কথা বলছেন। অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী হচ্ছে খাগড়াছড়িতে যে পরিমাণ তেল আসার কথা তার থেকেও কয়েক গুণ বেশি তেল আসছে, এবং সেই তেল আসার পরেও পাম্পগুলো বিক্রি
করতে পারছে না। অর্থাৎ যে পরিমাণ তাদের দৈনিক বিক্রি হওয়ার কথা তার থেকেও কয়েকদিন বেশি বিক্রি হওয়ার পরেও মানুষ লাইন ধরে পাম্পগুলোর সামনে দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে স্বাভাবিক দিনে কত করে পাম্পগুলোতে কত হাজার লিটার করে তেল বিক্রি করা হতো। সেখানে পাম্পগুলো বলছে যে যেখানে স্বাভাবিক দিনে 2 থেকে 2.5 লিটার তেল অকটেন ডিজেল বিক্রি হতো, সেখানে এখন 4,500 লিটার অকটেন ডিজেল বিক্রি করার তো পাম্পগুলোতে গ্রাহকদের একটা ভিড়। ঠিক সেরকম একটা পাম্পের চিত্র আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে একদিকে যেমন ডিজেল চালিত গাড়ি আসছে, অন্যদিকে কৃষকরাও কিন্তু এখান থেকে ডিজেল নিতে আসছে এবং বেশিরভাগ কৃষকের কাছে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্লাস্টিকের জার নিয়ে এসছে। তো সেখানে আমরা তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম গতকাল বৃষ্টি হয়েছে, এখানে কি পরিমাণ কৃষক এবং কৃষকদের দৈনিক ডিজেলের চাহিদা কত, সেটা আমরা এই লাইনে ধরা গ্রাহকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তারা মূলত আমাদেরকে সেটি জানাতে পারেনি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাম্প এবং অন্যান্য সূত্রে জানতে পারছি অনেকেই তেলের অর্থাৎ যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের যে একটি সংকট হতে পারে এমন ধারণা থেকেই অনেকে অতিরিক্ত তেল নিয়ে বাসা বাড়িতে মজুত করছে। অতিরিক্ত তেল নিয়ে বাসা বাড়িতে মজুত করছে। একই অবস্থা আমরা দেখছি অকটেনের ক্ষেত্রেও, সে যেখানে স্বাভাবিক দিনে এক একটি মোটরসাইকেল থেকে 500 টাকার করে অকটেন নিত, সেখানে এখন প্রায় 700-800 কোটি টাকা যাচ্ছে। অর্থাৎ চাহিদার তুলনায় বাড়তি নেওয়ার পরও গ্রাহকদের ভিড় সামলানো অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে পাম্পগুলো অতিরিক্ত তেল তারা চাহিদা মতো এখানে পাম্পগুলোতে বিক্রি করছে। তা কেন জানে একটা অনেক 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 ধন্যবাদ সহকর্মী শাহরিয়ার ইউনুস। চট্টগ্রামে হামের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। চট্টগ্রামে এখন পর্যন্ত 14 জন শিশুর হাম এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 100 জনেরও বেশি। ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। এদিকে উপজেলা পর্যায়ে রোববার থেকে এখন পর্যন্ত সহস্রাধিক শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। আবার স্বাগত, আপনারা দেখছেন আজকের চট্টগ্রাম। বিরতিতে যাওয়ার আগে জানাচ্ছিলাম চট্টগ্রাম হাম পরিস্থিতির খবরাখবর। সে খবরেরই বিস্তারিত জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে, যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে। সুমন, একটু জানাবেন এখন পর্যন্ত চট্টগ্রামে কতজন শিশু চিকিৎসাধীন আছেন হামে? রবিন, আমি একটু আজকে আসলে নতুন তথ্য দিয়ে শুরু করতে চাই। সেক্ষেত্রে আজকে চট্টগ্রামে 4 জন নতুন করে শনাক্ত হয়েছে হামের এবং এখন পর্যন্ত 18 জন রোগী হাম শনাক্ত হয়েছেন এবং যে 4 জন শনাক্ত হয়েছেন তাদের 2 জন হচ্ছে চট্টগ্রাম মহানগরী এবং 2 জন জেলার রয়েছে। এবং এখনো পর্যন্ত চট্টগ্রামের যদি তথ্য দিই আমি, সেক্ষেত্রে আসলে 251 জনের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেই সংগ্রহ করা নমুনাগুলো কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে এবং এইসব 251 জনের মধ্যে 145 জন চট্টগ্রাম মহানগরীর এবং 106 জন ছিল চট্টগ্রাম জেলার। এবং আজকে নতুন করে আসলে 20 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আসলে সব মিলিয়ে আমরা হাসপাতালগুলোতে যেমন দেখছি শিশুদের নিয়ে বাবা মারা কিন্তু চিকিৎসা নিতে আসছেন, তেমনি কিন্তু বাবা মাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আসলে তৈরি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যথাযথ ব্যবস্থা তারা গ্রহণ করেছে। আমি যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু একটি একেবারেই ডেডিকেটেড একটি ওয়ার্ড আসলে হাম শনাক্ত কিংবা হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য আসলে করা হয়েছে। একই সাথে যাদের অবস্থা কিছুটা খারাপ হচ্ছে তাদের জন্য আসলে 10টি আইসিইউ বেড আসলে একেবারেই তাদের জন্য ডেডিকেটেড করা হয়েছে। এবং অন্যান্য হাসপাতালগুলোতে আসলে হাম এবং হামের উপসর্গ নিয়ে আসলে অনেক শিশুই আসছেন, তারা ভর্তি হচ্ছেন। কেউ কেউ কিন্তু ইতিমধ্যেই যে সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী 32 জন শিশু রোগী তারা কিন্তু আসলে চিকিৎসা নিয়ে বাড়িও ফিরেছেন। এবং এখন পর্যন্ত চট্টগ্রামে 1 জন শিশুর আসলে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা হয়েছে এবং তার বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে। এবং সব মিলিয়ে কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তর আসলে যেটি বলছে যে বাবা মাকে যেমন সতর্ক হতে হবে, তেমনি কিন্তু আসলে যে টিকা দেওয়ার বিষয়গুলো আসলে থাকে, যে শিশু জন্মের পরে হাম এবং রুবেলার যে টিকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটি যাতে অভিভাবকরা আসলে নিয়মিত এবং যথাযথভাবে গ্রহণ করে। একই সাথে কোনো হাম আক্রান্ত শিশু কিংবা তাদের উপসর্গ নিয়ে কোনো শিশু যদি আসলে আসে, সেক্ষেত্রে আসলে অভিভাবকদেরকে আসলে খুব বেশি ঘাবড়ানোর কথা যাতে না হয় সেই বিষয়টিতে আসলে সচেতন করার চেষ্টা করছেন চিকিৎসকরা।
অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। চট্টগ্রামে পুলিশের জালে ধরা পড়েছে ভয়ঙ্কর এক প্রতারক। পরিচয় দিতেন মন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা হিসেবে, ঘুরতেন ওয়াকি টকি হাতে। পুলিশের দাবি, এআই দিয়ে মন্ত্রীদের সাথে ভুয়া ছবি বানিয়ে ফেসবুকে প্রচার করতেন এই প্রতারক। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে কারামুক্ত করা এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নিতেন অর্থ। কখনো বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স বা সিএসএফ এর সদস্য, আবার কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার কর্মকর্তা পরিচয় দিতেন রিয়াদ সেলিম নামে এই ব্যক্তি। তবে সব ছবি ভুয়া। এআই প্রযুক্তি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, এমপি, মেয়র এবং সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে নিজের ছবি যুক্ত করে পোস্ট দিতেন নিয়মিত। ব্যবহার করতেন ওয়াকিটকি ও নকল আইডি কার্ড। এসবই ছিল মূলত প্রতারণার ফাঁদ। ভুয়া ছবি দেখিয়ে প্রভাবশালীদের সাথে ঘনিষ্ঠতার কথা বলে ফাঁদে ফেলতেন নিরীহ মানুষকে। কারাবন্দীদের জামিনে মুক্ত করানো, চাকরি দেয়া, মামলা প্রত্যাহার এসব আশ্বাস দিয়ে হাতিয়ে নিতেন অর্থ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ পদে চাকরি দেওয়ার নামেও হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। পটিয়ার পাইকপাড়া থেকে ভয়ঙ্কর এই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছবি আছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। এগুলো দিয়ে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছে যে তার সাথে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরিচয় হয়েছে এবং সে তাদেরকে ইউজ করে চাকরি পেয়ে দিতে সমর্থ হবে মর্মে তাদেরকে অবগত করেছে। পুলিশের দাবি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা প্রতারক সেলিম রিয়াদ প্রযুক্তিকে কাজে লাগিয়ে করতেন এসব অপকর্ম। গ্রেফতারের সময় তার কাছে পাওয়া যায় ভুয়া আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং কার্ড এবং বিভিন্ন ধরনের ডিভাইস। আমরা খোঁজ নিয়েছি যে সে একটি প্রাইভেট প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছে। সেক্ষেত্রে এটা এআই জেনারেটেড হতে পারে। বিষয়টি আমরা যাচাই করে দেখছি। যদি এই ধরনের আরও কোনো কিছু আমরা পাই, সেক্ষেত্রে পরবর্তীতে তার বিরুদ্ধে হয়তো আরও আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। গ্রেফতার রিয়াদ সেলিমের বাড়ি পটিয়া পৌরসভার পাইকপাড়ায়। তার বিরুদ্ধে নারী নির্যাতন, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট বা কৃত্রিম ঘন বন অবস্থিত চট্টগ্রামে মিরের সরাইয়ে মাত্র ৪,৪০০ বর্গফুট জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বনে আছে ১২২ প্রজাতির গাছগাছালি, লতাগুল্ম। উদ্যোক্তারা বলছেন, ৪ বছর আগে পরীক্ষামূলকভাবে চালু করা নান্দনিক প্রকল্পটি এখন সফল। কয়েক বছরের মধ্যে এটি রূপ নেবে শতবর্ষী বনের মতো। সরু মেঠো পথের দুধারে অসংখ্য গাছপালা, শুষ্ক মৌসুমে চারদিকে ঝরা পাতা। এসব ডালপাতা ডিঙিয়ে হাঁটলে চারপাশে শুধু ঘন জঙ্গল। প্রকৃতি যেন এখানে বেড়ে উঠছে নিজস্ব গতিতে। তুলসী থেকে কদম, বাঁশ থেকে বেত, লতাগুল্ম মিলিয়ে এ বনে রয়েছে ১২২ প্রজাতির গাছ, লতাগুল্ম। দেখে প্রাকৃতিক বনাঞ্চল মনে হলেও এটি আসলে মনুষ্য সৃষ্ট কৃত্রিম ঘনবন। মিরসরাইয়ের জোরারগঞ্জে প্রজেক্ট সোনা পাহাড়ে গড়ে তোলা বনটি পরিচিত মিওয়াকি ফরেস্ট নামে। মূলত জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিওয়াকি উদ্ভাবিত বনায়ন কৌশল ব্যবহার করে তৈরি এই বন, যেটা সাধারণ বনের চেয়ে ১০ গুণ দ্রুত বৃদ্ধি পায় এবং ৩০ গুণ ঘন হয়। আর তাই মাত্র ৪ বছর বয়সী এই বন দেখলে মনে হয় ১০০ বছরের পুরনো। এমন কোনো বন মানুষের কমই উদ্যোগ আছে যেখানে পশু পাখি নিয়ে চিন্তা করা হয়, লতা গুল্মদের নিয়ে চিন্তা করা হয়। তো এই মিওয়াকি কনসেপ্টটা হচ্ছে লতা গুল্ম বৃক্ষ সব কিছুরই একটা অভয়ারণ্য এখানে থাকবে আর কি। উপযুক্ত মাটি প্রস্তুতের পর উর্বরতা ও গুণাগুণ নিশ্চিত করতে জৈব সার হিসেবে গাছের গুঁড়ি, খড় ও লতাপাতা ব্যবহার করা হয়েছে। গাছের চারা সংগ্রহ করা হয়েছে পাহাড়ি বনাঞ্চল থেকে। ধানের কুড়া, সরিষার খোল থেকে শুরু করে বিভিন্ন প্রায় ৩০+ উপাদান মিক্স করে আমরা জৈব সার উৎপাদন করেছি এখানে। তারপরে কিছু কিছু মরা গাছের গুঁড়ি কেটে কেটে মাটির মধ্যে দেওয়া হয়েছে যেন সেখানে ময়শ্চারটা সে ধরে রাখে এবং অন্য গাছগুলি যেন খাবার পায়। ৪,৪০০ বর্গফুট জায়গা জুড়ে এই মিওয়াকি ফরেস্টের উদ্যোক্তা আমজাদ হোসেন জাপান, নেদারল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশে থাকলেও বাংলাদেশে এটিই প্রথম।
সারা বিশ্বে এখন কার্বন নিঃসরণ এবং তা কিভাবে আমাদের গাছের মাধ্যমে আবার অ্যাটমসফিয়ার থেকে রিমুভ করা যায় সেই ব্যবস্থার জন্যই মিওয়াকি ফরেস্টের আসলে উদ্ভব। চারদিকে ঝরা পাতা পড়ে আছে, মরা গাছের ডালপালাও। এই যে বন, সে বন এমনই হওয়া উচিত যেখানে সাধারণ মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। বন বেড়ে উঠবে তার নিজস্ব গতিতে, এমনই প্রত্যাশা উদ্ভিদ বিজ্ঞানী ও পরিবেশবিদদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, মিওয়াকি ফরেস্ট, মিরসরাই, চট্টগ্রাম। আজকে চট্টগ্রামে একটা বিরতি নিচ্ছি, ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন আজকে চট্টগ্রাম। দর্শক জানাচ্ছি আপনারা দেখছেন আজকে চট্টগ্রাম। পদায়ন অনিয়ম এবং সরঞ্জাম বিভাগ স্থানান্তরের প্রক্রিয়া বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন পূর্বাঞ্চল রেলের কর্মীরা। নগরে পাহাড়তলীতে রেলওয়ে স্টোর সংগ্রাম পরিষদের এই কর্মসূচি থেকে তারা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে রেল সচল রাখতে সরঞ্জাম বিভাগ ব্যতীত অন্য বিভাগ থেকে সিসিএস পদায়ন না করা, সরঞ্জাম বিভাগ ঢাকায় স্থানান্তর না করা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দ্রুত পদোন্নতি প্রদান করা। দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 2000 কক্সবাজার রেল লাইনের কারণে চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাকায় অবিলম্বে প্রতিশ্রুত বিকল্প সড়ক বা কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে কয়েকশো নারী পুরুষ এই মানববন্ধনে যোগ দেন। স্থানীয়রা অভিযোগ করেন 2019 সালে এই রেলপথ নির্মাণ হয়। সে সময় রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন পার্শ্ববর্তী রেল লাইনের আন্ডারপাস সংযোগ করে প্রায় 300 মিটার চলাচলে সড়ক তৈরি করে দেওয়া হবে। সে অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী একটি কালভার্ট নির্মাণ করা হলেও এখন পর্যন্ত সংযোগ সড়ক নির্মিত হয়নি। এতে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি সহ প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বিজু, বিশু, চাংক্রান, বৈশু, সাংরাই, চাংলান ও পাতা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিজস্ব নাম, রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে উদযাপিত এই উৎসবগুলোকে ঘিরে পার্বত্য জনপদে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। সে খবরে জানবো সহকর্মী SM শামসুল আলমের কাছ থেকে। যুক্ত হচ্ছেন তিনি। শামসুল, উৎসব উপলক্ষে কি কি আয়োজন দেখছেন? নিশ্চয়ই বেশ সাড়ম্বরে এই আয়োজন বা এই উৎসবগুলো পালিত হচ্ছে। রবিন, আপনি ঠিকই বলেছেন। এই পাহাড়ে উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে এখন শ্বাস রব। আমরা সকাল থেকে এই যে রাঙ্গামাটি শহরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে বৈশাখীকে কেন্দ্র করে এখানে 5 দিন এখানে মেলার আয়োজন করা হয়েছে। এখানে চাকমা, মারমা সহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী যে সম্প্রদায় রয়েছে এসব সম্প্রদায়ের লোক এখানে সমাগম ঘটেছে। তারা এখানে সকাল থেকে বিভিন্ন উপজাতীয় সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী যে খেলাধুলো পাশাপাশি উপজাতীয় তাদের নিজস্ব যেসব পণ্য সামগ্রী নিজেদের হাতে যেগুলো এখানে তৈরি করে সেগুলোকে নিয়ে তারা এখানে বিভিন্ন স্টলগুলোতে সাজিয়েছে এবং তারা এগুলো স্টল সাজিয়ে রেখেছে। দেখা যাচ্ছে এই স্টলগুলোতে সকাল থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে ভিড় জমিয়েছে এবং আজকে সকালে এই ব্যাপী যে এখানে যে মেলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক মিনিস্ট্রিদের পক্ষ থেকে মেলা উদ্বোধন করেছেন এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যে মন্ত্রী দেওয়ান এবং তিনি পার্বত্যবাসীর কাছে যে একটি আবেদন সেটা হচ্ছে যে বিভিন্ন অনেক ধন্যবাদ শামসুল আলম জানাচ্ছিলেন রাঙ্গামাটি থেকে বৈশু উৎসবের খবর। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।